ধান থেকে চাল হয় জানেন তো, আবার এই চালের জন্যই ধান নষ্ট হয়। ঠিক এরকমই ঘটনা ঘটছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান ক্ষেত, আর সেই ধান ক্ষেতের সর্বনাশ হচ্ছে চাল কলের জন্য। কিসের জন্য? চাল কল, রাইস মিল। হুগলি আর বর্ধমানে 150-রও বেশি রাইস মিল আছে, আর সেই রাইস মিলের হাস্ক অ্যাশ ধানের ফলনে ধাক্কা দিচ্ছে। রাইস মিলের রাসায়নিক সরাসরি ধান জমিতে, রাইস মিল থেকে দূষণের বিষ ছড়াচ্ছে জমিতে, বাতাসে। ঠিক কি হচ্ছে, কত ঠিক কিভাবে নষ্ট হচ্ছে জমি? প্রথমত, মিলের রাসায়নিক মিশছে জমিতে। কিভাবে না, রাইস মিলের রাসায়নিক, সেই রাসায়নিক প্রথমে জলে মিশছে, তারপর সেই জল যাচ্ছে ধান জমিতে। এই রাসায়নিক বর্জ্য কি থাকে এর মধ্যে? সালফার থাকে, নাইট্রোজেন থাকে। হুগলি আর বর্ধমান মিলে 150-র বেশি চাল কল। এবার ওই রাসায়নিকযুক্ত জল যখন দেওয়া হচ্ছে চাষের জমিতে, তখন চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, উর্বরতা হারাচ্ছে, ফলনের ক্ষমতা কমে যাচ্ছে। মূল সমস্যা মিলের জল জমিতে ঢুকছে, জমির মাটির ক্যান্সারে পরিণত হয়েছে, ধান হচ্ছে না। দুফসলি জমি, বোরোতেও তাই। আমাকে এখানে ধান হোক না হোক, সমবায় আন্ডারে এখানে সাবমার্সিবলে আমার জমির এরিয়া, আমাকে বছরে 2000 টাকা দিতে হয় সমবায়কে। এটাই আজকে নয়, আজ 7 থেকে 8 বছর এই সমস্যায় ভুগছি। এখন চাইছি আমার উপযুক্ত জমির জল নিকাশি হোক এবং ফসলটা যেন ফলে, এইটাই আমার জীবিকা। তারা এখন বলছে তুমি পলিউশন দপ্তর রিপোর্ট করো না, আমরা পেয়ে গেছি, ওটা কি বলে, দূষণের কাগজ পেয়ে গেছি, আমাদের আর দরকার নেই, তুমি যা করছো করো, আমরা যেভাবে চালাচ্ছি চালাই। দাঁড়ান, শুধু রাসায়নিক জলে মিশছে, সেই জল চাষের জমিতে যাচ্ছে, এটাই একমাত্র কারণ নয়। হাস্ক অ্যাশ, চাষের জমিতে কালো হাস্ক অ্যাশ ছড়িয়ে পড়ছে। রাইস মিলের হাস্ক অ্যাশ ছড়িয়ে পড়ছে বাতাসে। এবার হাস্ক অ্যাশের দূষণ রোখার কোনো ব্যবস্থা নেই, ফলত যা হওয়ার তাই হচ্ছে। আর কি হচ্ছে? রাইস মিলের দূষিত জল সেচের খালে, আর সেখান থেকে দূষিত জল চলে যাচ্ছে চাষ জমিতে। মাটির গভীরে নলকূপের জল, সেই জলও হয়ে যাচ্ছে দূষিত। মিল করতে গেলে যে পলিউশনের যে রুলস অফ রেগুলেশনগুলো মানার দরকার, ওনারা একটাও কিছু মানেননি। যত সব পচা জলগুলোকে মাঠের মধ্যে দিয়ে ছেড়ে দিচ্ছে, সেই জল জমিতে ঢুকে জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে, চাষিরা ধান পাচ্ছে না। গ্রামের মানুষ মানে পাশের জ্বালায় অতৃষ্ট, তারা চলাহাঁটা করতে পারছে না। চলাহাঁটা করতে গেলে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে লোকের চোখে মানে সে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বহন করার জন্য যে খরচটা হবে, সেই খরচটা বাঁচানোর জন্য তারা টোটাল সন্ধ্যের পর থেকে অ্যাশগুলোকে টোটাল ওই মেশিনের সাহায্যে চিমনির মাধ্যমে উড়িয়ে দিচ্ছে। গ্রামের মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা পলিউশন দপ্তরে জানিয়েছিলাম, বিডিওকে জানিয়েছিলাম, পঞ্চায়েতকে জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। রাজ্যে যে এতগুলো চাল কল বা রাইস মিল রয়েছে, এই প্রত্যেকটা থেকে এভাবে যদি দূষণ ছড়ায়, তাহলে এবার বুঝুন কি অবস্থা হতে পারে। আচ্ছা, কেন এইভাবে দূষণ ছড়াচ্ছে? এটা নিয়ন্ত্রণের কোনো উপায় নেই। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি করছে? সরাসরি প্রলয় রয়েছে আমার সঙ্গে। নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না, কিভাবে হচ্ছে? দেখো অতনু, তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করার সুবাদে এটা নিশ্চয়ই তোমাকে আর বলে বোঝাতে হবে না, কৃষি আর শিল্প কত সুন্দর দুটো শব্দ সহাবস্থান করে থাকে আমাদের রাজনীতিতে, আমাদের জীবনে। দেখো, এই হচ্ছে শিল্প,
এখানে রাইস মিল, এই যে ধর্মরাজ রাইস মিল, আমরা হচ্ছি বাজে কুমারপুর গ্রাম, পূর্ব বর্ধমান জেলা। সেখানে এই রাইস মিল, আর রাইস মিল থেকে একটুখানি তুমি নজর ঘোরালেই দেখতে পাবে চাষের জমির পাশেই এত বড় স্তূপ, পাশের স্তূপ, যেটা কালো যে স্তূপ দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি হাস্ক অ্যাশ। এই হাস্ক অ্যাশ সেটা ছড়িয়ে যাচ্ছে জমিতে। এটা বলে বোঝাতে হবে না তোমাকে, যেই বৃষ্টি পড়লেই এই পাঁশ এটা সরাসরি জমিতে চলে যাবে, জমির জলে চলে যাবে, জমির মাটির রং কালো হয়ে যাচ্ছে। জমির পাশে যে সমস্ত জমিগুলো আছে সেই সমস্ত জমি একেবারে তার উর্বরতা হারিয়ে ফেলছে, ক্রমশ বন্ধা হওয়ার দিকে এগোচ্ছে এই সমস্ত জমিগুলো। এটা শুধুমাত্র এই দুটো জেলাই নয়, শুধুমাত্র হুগলি আর বর্ধমান বললে আমাদের বোধহয় বলা ভুল হবে। শুধুমাত্র হুগলি আর বর্ধমান নয়, এটা রাজ্যের সমস্ত জেলাতেই এই সমস্যা আছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি জানে না? আমার মনে হয় না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে অভিযোগ আছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বিভিন্ন ভাবে অভিযোগ পেয়েছে, তারা নিজেরা তারা ইন্সপেকশন করেছে। ইন্সপেকশন করার পরেও কোনো রকম কিছু কাজ হয়েছে বলে সেরকম কিছু মনে করতে পারছেন না যারা কৃষক পরিবারের সন্তান, যারা হাইকোর্ট পর্যন্ত দৌড়তে পেরেছেন। সমস্যা নিয়ে অনেকে আছেন, কিন্তু তাদের মধ্যে একজনকে আমরা খুঁজে পেয়েছি যিনি হাইকোর্ট পর্যন্ত দৌড়তে পেরেছেন। আপনি বলুন যে আপনার কি অভিজ্ঞতা? দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কি গোটা ব্যাপারটা জানে না? হ্যাঁ, 2 বছর ধরে ইনকোয়ারিতে এসেছে, প্রতিবারই ধরা পড়েছে, প্রতিবারই বলেছে যে এগুলো ফাঁস বার করা চলবে না, তারপরে এই নোংরা জল ড্রেনে জমিতে মেশানো যাবে না, সবই বলেছে, কিন্তু কোনোটাই শুনেননি। তারপর হাইকোর্টের অর্ডারে তো এখানে বলা আছে যে বয়লার চেঞ্জ করতে হবে, মিলের ভিতরে পুকুর কাটতে হবে, ওই নোংরা জল ফাঁকে বের করতেই পারবে না, কিন্তু ওরা কোনো কিছুই শোনেনি। অতনু, একটা টার্ম তোমাকে বলি, জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম। এটা হচ্ছে এই যে কারখানাগুলো হয়েছে, এই কারখানাগুলো থেকে কোনো রকম লিকুইড এই চাষের জমিতে ফেলা যাবে না। এটাই হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে রুল। কোনো রকম এই পাঁশ জমিতে দেওয়া যাবে না, এটা সিস্টেম, এটা রুল। এটা মেনেই তবে কারখানা চালাতে পারবে। যে হাস্ক গ্যাস যেটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমরা এখানে প্রবলভাবে সমস্যা ফেস করছি। আমাদের চোখে মুখে হাস্ক গ্যাস ঢুকে যাচ্ছে, সেটা বাইরের বাতাসে ফেলা যাবে না। এতগুলো নিয়ম মেনে তবেই এই কারখানা চালানো যাবে। কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ যে মানা হচ্ছে না, তা নিয়ে কোনো হেলদোল নেই। একের পর এক অভিযোগ হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে, এমন নয় যে অভিযোগ হয়নি। জিরো লিকুইড ডিসচার্জ পদ্ধতির কথা বলা হচ্ছে, সেই জিরো লিকুইড ডিসচার্জ পদ্ধতি কি আদৌ মানা হয়? আদৌ সেই প্রসেস হয় না, হয় না। ফের খেলা হবে 26-এ, পশ্চিমবঙ্গ জুড়ে খেলা। ফের অনুব্রতর মুখে খেলা হবে স্লোগান। সাঁইথিয়ায় ফুটবল ম্যাচের উদ্বোধনে খেলার বার্তা অনুব্রত মণ্ডলের। 26-এ ইলেকশনের আগে মাঠ পরিষদ এখানে খেলা স্টার্ট করেছে। গোটা পশ্চিমবাংলা জুড়ে খেলা হবে, চিন্তা করেন না, খেলা একসময় হবে এবং আপনারাও খেলবেন, আমরাও খেলবো, সবাই মিলে একসঙ্গে খেলবো এবং জয়লাভ করব, কথা দিয়ে গেলাম। খেলে হারবো না, খেলে জিতবো।